হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 55, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। অধ্যায় 55, জাতীয় মানবাধিকার কমিশন। এস্টাবলিশমেন্ট অফ দি কমিশন। কমিশন প্রতিষ্ঠা। The National Human Rights Commission is a statutory and not a constitutional body. It was established in 1993 under a legislation enacted by the Parliament, namely, the Protection of Human Rights Act 1993. জাতীয় মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক নয় সংস্থা। এটি 1993 সালে সংসদ কর্তৃক প্রণীত একটি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল, যথা মানবাধিকার সুরক্ষা আইন 1993। The Commission is the watchdog of human rights in the country, that is, the rights relating to life, liberty, equality and dignity of the individual guaranteed by the Constitution or embodied in the international covenants and enforceable by courts in India. কমিশন দেশের মানবাধিকারের প্রহরী, অর্থাৎ সংবিধান দ্বারা গ্যারান্টিযুক্ত ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য এবং মর্যাদা সম্পর্কিত অধিকার বা আন্তর্জাতিক চুক্তিতে মূর্ত এবং ভারতের আদালত দ্বারা প্রয়োগযোগ্য। দি স্পেসিফিক অবজেক্টিভস অফ দি এস্টাবলিশমেন্ট অফ দি কমিশনার। কমিশন প্রতিষ্ঠার সুনির্দিষ্ট উদ্দেশ্য হল টু স্ট্রেংথেন দি ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টস থ্রু উইচ হিউম্যান রাইটস ইস্যুজ ক্লাউড বি অ্যাড্রেসেড ইন দেয়ার এন্টিরিটি ইন এ মোর ফোকাসেড ম্যানার। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলিকে শক্তিশালী করা, যার মাধ্যমে মানবাধিকারের সমস্যাগুলি তাদের সম্পূর্ণরূপে আরও মনোযোগী পদ্ধতিতে মোকাবেলা করা যেতে পারে। টু লুক ইনটু অল allegations of excesses, independently of the government, in a manner that would underline the government's commitment to protect human rights and সরকার থেকে স্বাধীনভাবে বাড়াবাড়ির অভিযোগ খতিয়ে দেখা, যাতে মানবাধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি বোঝা যায়, এবং to complement and strengthen the efforts that have already been made in this direction. ইতিমধ্যে এই দিকে যে প্রচেষ্টা করা হয়েছে তার পরিপূরক ও শক্তিশালী করা। কম্পোজিশন অফ দি কমিশন। কমিশনের রচনা। দি কমিশন ইজ এ মাল্টি-মেম্বার বডি কনসিস্টিং অফ এ চেয়ারপারসন অ্যান্ড 5 মেম্বার্স। The chairperson should be a retired Chief Justice of India or a judge of the Supreme Court, and members should be a serving or retired judge of the Supreme Court, a serving or retired Chief Justice of a High Court, and 3 persons, out of which at least one should be a man, having knowledge or practical experience with respect to human rights. কমিশন একটি চেয়ারপারসন এবং 5 সদস্যের সমন্বয়ে গঠিত বহু সদস্যের সংস্থা। চেয়ারপারসন ভারতের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের একজন বিচারক হতে হবে এবং সদস্যদের সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, উচ্চ আদালতের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং 3 জন ব্যক্তি, যার মধ্যে কমপক্ষে একজনকে একজন মহিলা হতে হবে, মানবাধিকার সম্পর্কে জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। In addition to these full-time members, the Commission also has 7 ex-officio members: the chairpersons of the National Commission for Minorities, the National Commission for SCS, the National Commission for STS, the National Commission for Women, the National Commission for BCS and the National Commission for Protection of Child Rights, and the Chief Commissioner for Persons with Disabilities. এই পূর্ণ সময়ের সদস্য ছাড়াও কমিশনের 7 জন পদাধিকার বলে সদস্য রয়েছে: জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন, ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি, ন্যাশনাল কমিশন ফর উইমেন, ন্যাশনাল কমিশন ফর বিসি এবং শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রধান কমিশনার। The chairperson and members are appointed by the President on the recommendations of a 6-member committee consisting of the Prime Minister as its head, the Speaker of the Lok Sabha, the Deputy Chairman of the Rajya Sabha, leaders of the opposition in both the Houses of Parliament and the Central Home Minister. প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, উভয় কক্ষের বিরোধী দলের নেতাদের সমন্বয়ে গঠিত 6 সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এবং সদস্যদের নিয়োগ করেন সংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফার্দার,
A sitting judge of the Supreme Court or a sitting Chief Justice of a High Court can be appointed only after consultation with the Chief Justice of India. উপরন্তু সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারক বা উচ্চ আদালতের একজন বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ করা যেতে পারে শুধুমাত্র ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করার পরে। The chairperson and members hold office for a term of 3 years or until they attain the age of 70 years, whichever is earlier. চেয়ারপারসন এবং সদস্যরা 3 বছর মেয়াদের জন্য বা 70 বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত, যেটি আগে হয়। They are eligible for reappointment. After their tenure, the chairperson and members are not eligible for further employment under the central or a state government. তারা পুনরায় নিয়োগের জন্য যোগ্য। তাদের মেয়াদের পরে, চেয়ারপারসন এবং সদস্যরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে আরও চাকরির জন্য যোগ্য নয়। The president can remove the chairperson or any member from the office under the following circumstances. রাষ্ট্রপতি নিম্নলিখিত পরিস্থিতিতে চেয়ারপারসন বা যে কোনো সদস্যকে অফিস থেকে অপসারণ করতে পারেন। If he is adjudged and insolvent, or যদি তাকে দেওয়ালিয়া ঘোষণা করা হয়, বা b. If he engages during his term of office in any paid employment outside the duties of his office, or যদি তিনি তার কার্যকালের সময় তার অফিসের দায়িত্বের বাইরে কোনো বেতনের চাকরিতে নিযুক্ত হন, বা c. If he is unfit to continue in office by reason of infirmity of mind or body, or যদি তিনি মন বা শরীরের দুর্বলতার কারণে পদে বহাল থাকার অযোগ্য হন, বা d. If he is of unsound mind and stand so declared by a competent court, or যদি তিনি অস্বাস্থ্যকর হন এবং একটি উপযুক্ত আদালত কর্তৃক ঘোষণা করা হয়, বা if he is convicted and sentenced to imprisonment for an offense, যদি তিনি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন এবং কারাদণ্ডে দণ্ডিত হন। In addition to this, the president can also remove the chairperson or any member on the ground of proved misbehavior or incapacity. However, in these cases, the president has to refer the matter to the Supreme Court for an inquiry. If the Supreme Court, after the inquiry, upholds the cause of removal and advises so, then the president can remove the chairperson or a member. এগুলি ছাড়াও, রাষ্ট্রপতি অসদাচরণ বা অক্ষমতা প্রমাণিত হওয়ার কারণে চেয়ারপারসন বা কোনো সদস্যকেও অপসারণ করতে পারেন। তবে এসব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে তদন্তের জন্য বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে হয়। যদি সুপ্রিম কোর্ট তদন্তের পরে অপসারণের কারণ বহাল রাখে এবং পরামর্শ দেয়, তাহলে রাষ্ট্রপতি চেয়ারপারসন বা সদস্যকে অপসারণ করতে পারেন। The salaries, allowances and other conditions of service of the chairperson or a member are determined by the central government. But they cannot be varied to his disadvantage after his appointment. চেয়ারপারসন বা সদস্যের বেতন, ভাতা এবং অন্যান্য পরিষেবার শর্তগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হয়। কিন্তু তার নিয়োগের পর তার অসুবিধার জন্য সেগুলো পরিবর্তন করা যাবে না। All the above provisions are aimed at securing autonomy, independence and impartiality in the functioning of the Commission. উপরোক্ত সকল বিধান কমিশনের কার্যক্রমে স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে। Functions of the Commission. কমিশনের কার্যাবলী। The functions of the Commission are. কমিশনের কাজগুলি হল: to inquire into any violation of human rights or negligence in the prevention of such violation by a public servant, either shall motu or on a petition presented to it or on an order of a court. কোনো সরকারি কর্মচারী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বা এই ধরনের লঙ্ঘন প্রতিরোধে অবহেলার বিষয়ে তদন্ত করা, হয় স্বতঃপ্রণোদিত হয়ে বা তার কাছে পেশ করা আবেদনের ভিত্তিতে বা আদালতের আদেশে। b. To intervene in any proceeding involving allegation of violation of human rights pending before a court. আদালতের সামনে বিচারাধীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সাথে জড়িত যে কোনো কার্যধারায় হস্তক্ষেপ করা। c. To visit jails and detention places to study the living conditions of inmates and make recommendation thereon. বন্দীদের জীবনযাত্রার অবস্থা অধ্যয়ন করার জন্য কারাগার এবং আটক স্থান পরিদর্শন করা এবং সে সম্পর্কে সুপারিশ করা। d. To review the constitutional and other legal safeguards for the protection of human rights and recommend measures for their effective implementation.
মানবাধিকার সুরক্ষার জন্য সাংবিধানিক এবং অন্যান্য আইনগত সুরক্ষাগুলি পর্যালোচনা করা এবং তাদের কার্যকর বাস্তবায়নের জন্য ব্যবস্থার সুপারিশ করা। To review the factors including acts of terrorism that inhibit the enjoyment of human rights and recommend remedial measures. মানবাধিকার ভোগে বাধা দেয় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ কারণগুলি পর্যালোচনা করা এবং প্রতিকারমূলক ব্যবস্থার সুপারিশ করা। To study treaties and other international instruments on human rights and make recommendations for their effective implementation. মানবাধিকার সম্পর্কিত চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক দলিলগুলি অধ্যয়ন করা এবং তাদের কার্যকর বাস্তবায়নের জন্য সুপারিশ করা। To undertake and promote research in the field of human rights. মানবাধিকারের ক্ষেত্রে গবেষণা করা এবং প্রচার করা। To spread human rights literacy among the people and promote awareness of the safeguards available for the protection of these rights. জনগণের মধ্যে মানবাধিকারের সাক্ষরতা ছড়িয়ে দেওয়া এবং এই অধিকারগুলির সুরক্ষার জন্য উপলব্ধ সুরক্ষাগুলি সম্পর্কে সচেতনতা প্রচার করা। To encourage the efforts of non-governmental organizations NGOs working in the field of human rights. মানবাধিকারের ক্ষেত্রে কাজ করা বেসরকারি সংস্থার এনজিও প্রচেষ্টাকে উৎসাহিত করা। To undertake such other functions as it may consider necessary for the promotion of human rights. মানবাধিকারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিবেচিত অন্যান্য কার্যাবলী গ্রহণ করা। Working of the Commission. কমিশনের কাজ। The Commission, as headquarters is at Delhi and it can also establish offices at other places in India. It is vested with the power to regulate its own procedure. It has all the powers of a civil court and its proceedings have a judicial character. It may call for information or report from the central and state governments or any other authority subordinate thereto. কমিশনের সদর দপ্তর দিল্লিতে এবং এটি ভারতের অন্যান্য স্থানেও অফিস স্থাপন করতে পারে। এটি তার নিজস্ব পদ্ধতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার সাথে ন্যস্ত। এটি একটি দেওয়ানি আদালতের সমস্ত ক্ষমতা রাখে এবং এর কার্যধারার একটি বিচারক চরিত্র রয়েছে। এটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বা তার অধীনস্থ অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য বা প্রতিবেদনের জন্য কল করতে পারে। The Commission has its own nucleus of investigating staff for investigation into complaints of human rights violations. Besides, it is empowered to utilize the service of any officer or investigation agency of the central government or any state government for the purpose. It has also established effective cooperation with the NGOs with first-hand information about human rights violations. মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তের জন্য কমিশনের তদন্তকারী কর্মীদের নিজস্ব নিউক্লিয়াস রয়েছে। এছাড়াও এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো অফিসার বা তদন্ত সংস্থার পরিষেবাগুলি ব্যবহার করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে প্রথম হাতের তথ্য দিয়ে এনজিওগুলির সাথে কার্যকর সহযোগিতাও প্রতিষ্ঠা করেছে। The Commission is not empowered to inquire into any matter after the expiry of 1 year from the date on which the act constituting violation of human rights is alleged to have been committed. In other words, it can look into a matter within 1 year of its occurrence. যে তারিখে মানবাধিকার লঙ্ঘনকারী আইনটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে তার তারিখ থেকে 1 বছর পেরিয়ে যাওয়ার পর কমিশনের কোনো বিষয়ে তদন্ত করার ক্ষমতা নেই। অন্য কথায়, এটি ঘটনার 1 বছরের মধ্যে একটি বিষয় দেখতে পারে। The Commission may take any of the following steps during or upon the completion of an inquiry. তদন্তের সময় বা তদন্ত শেষ হওয়ার পরে কমিশন নিম্নলিখিত পদক্ষেপগুলির মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে পারে। It may recommend to the concerned government or authority to make payment of compensation or damages to the victim. ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে। B. It may recommend to the concerned government or authority the initiation of proceedings for prosecution or any other action against the guilty public servant. এটি সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষকে দোষী সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিচার বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারে। C. It may recommend to the concerned government or authority for the grant of immediate interim relief to the victim.
এটি ভুক্তভোগীকে অবিলম্বে অন্তর্বর্তীকালীন ত্রাণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে। It may approach the Supreme Court or the High Court concerned for the necessary directions, orders or rights. এটি প্রয়োজনীয় নির্দেশ, আদেশ বা রিটের জন্য সুপ্রিম কোর্ট বা সংশ্লিষ্ট উচ্চ আদালতের কাছে যেতে পারে। রোল অফ দি কমিশন। কমিশনের ভূমিকা। From the above, it is clear that the functions of the Commission are mainly recommendatory in nature. It has no power to punish the violators of human rights, nor to award any relief including monetary relief to the victim. Notably, its recommendations are not binding on the concerned government or authority. But, it should be informed about the action taken on its recommendations within 1 month. In this context, a former member of the Commission observed. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে কমিশনের কাজগুলি মূলত সুপারিশমূলক প্রকৃতির। মানবাধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আর্থিক ত্রাণ সহ কোনো ত্রাণ দেওয়ার ক্ষমতা এটির নেই। উল্লেখযোগ্যভাবে এর সুপারিশ সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক নয়, তবে 1 মাসের মধ্যে তাদের সুপারিশের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে। এই প্রসঙ্গে কমিশনের একজন প্রাক্তন সদস্য পর্যবেক্ষণ করেছেন, The government cannot wash away the recommendations made by the Commission. The Commission's role may be recommendatory, advisory, yet the government considers the cases forwarded by it. It is, therefore, improper to say that the Commission is powerless. It enjoys great material authority and no government can ignore its recommendation. তিনি বলেন, কমিশনের সুপারিশগুলো সরকার ধুয়ে ফেলতে পারে না। কমিশনের ভূমিকা সুপারিশমূলক, উপদেষ্টা হতে পারে, তবুও সরকার এটি কর্তৃক প্রেরিত মামলা বিবেচনা করে। তাই কমিশনকে ক্ষমতাহীন বলা ঠিক নয়। এটি মহান বস্তুগত কর্তৃত্ব উপভোগ করে এবং কোনো সরকারই এর সুপারিশ উপেক্ষা করতে পারে না। Moreover, the Commission has limited role, powers and jurisdiction with respect to the violation of human rights by the members of the armed forces. অধিকন্তু, সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কমিশনের সীমিত ভূমিকা, ক্ষমতা এবং এখতিয়ার রয়েছে। In this sphere, the Commission may seek a report from the central government and make its recommendations. The central government should inform the Commission of the action taken on the recommendations within 3 months. এই ক্ষেত্রে, কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে একটি রিপোর্ট চাইতে পারে এবং তার সুপারিশ করতে পারে। কেন্দ্রীয় সরকারের উচিত কমিশনকে 3 মাসের মধ্যে সুপারিশের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে। The Commission submits its annual or special reports to the central government and to the state government concerned. কমিশন তার বার্ষিক বা বিশেষ প্রতিবেদন কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পেশ করে। These reports are laid before the respective legislatures, along with a memorandum of action taken on the recommendations of the Commission and the reasons for non-acceptance of any of such recommendations. কমিশনের সুপারিশের উপর গৃহীত পদক্ষেপের একটি স্মারকলিপি সহ এই রিপোর্টগুলি সংশ্লিষ্ট আইনসভার সামনে পেশ করা হয় এবং এই ধরনের কোন সুপারিশ গ্রহণ না করার কারণ। পারফরমেন্স অফ দি কমিশন। কমিশনের কর্মক্ষমতা। দি ভ্যারিয়াস হিউম্যান রাইটস ইস্যুজ টেকেন আপ বাই দি কমিশন আর অ্যাজ ফলোস। কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন মানবাধিকার বিষয় নিম্নরূপ: 1. Abolition of bonded labor. বন্ডেড লেবার বিলুপ্তি। 2. Functioning of the mental hospitals at Ranchi, Agra and Gwalior. রাঁচি, আগ্রা এবং গোয়ালিয়রে মানসিক হাসপাতালগুলির কার্যকারিতা। 3. Functioning of the Government Protective Home, Women Agra. সরকারি সুরক্ষা হোম, মহিলা, আগ্রার কার্যকারিতা। 4. Issues concerning right to food. খাদ্যের অধিকার সংক্রান্ত সমস্যা। 5. Review of the Child Marriage Restraint Act, 1929. বাল্য বিবাহ নিরোধ আইন, 1929 এর পর্যালোচনা। 6. Protocols to the Convention on the Rights of the Child. শিশু অধিকারের কনভেনশনের প্রোটোকল। 7. Preventing Employment of Children by Government Servants, Amendment of Service Rules. সরকারি কর্মচারীদের দ্বারা শিশুদের নিয়োগ রোধ করা, পরিষেবা বিধি সংশোধন। Abolition of Child Labor. শিশু শ্রম বিলোপ। 9. Guidebook for the Media on Sexual Violence Against the Children.
শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা উপর মিডিয়ার জন্য গাইডাবুক। 10. ট্রাফিকিং ইন ওম্যান অ্যান্ড চিলড্রেন, ম্যানুয়াল ফর দি জুডিশিয়ারি ফর জেন্ডার সেন্সিটিজেশন। নারী ও শিশু পাচার, লিঙ্গ সংবেদনশীলতার জন্য বিচার বিভাগের জন্য ম্যানুয়াল। 11. সেন্সিটিজেশন প্রোগ্রাম অন প্রিভেনশন অফ সেক্স ট্যুরিজম অ্যান্ড ট্রাফিকিং, যৌন পর্যটন এবং পাচার প্রতিরোধে সংবেদনশীলকরণ কর্মসূচি। 12. প্যাটার্নাল অ্যানেমিয়া অ্যান্ড হিউম্যান রাইটস, মাতৃ রক্তশূন্যতা এবং মানবাধিকার। 13. রিহেবিলিটেশন অফ ডেস্টিটিউট ওম্যান ইন ভিয়ারিন্দাভান, বৃন্দাবনে নিঃস্ব মহিলাদের পুনর্বাসন। 14. কম্ব্যাটিং সেক্সুয়াল হারাসমেন্ট অফ ওম্যান অ্যাট দি ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করা। 15. হারাসমেন্ট অফ ওম্যান প্যাসেঞ্জার্স ইন ট্রেনস, ট্রেনে মহিলা যাত্রীদের হয়রানি। 16. আবলিশন অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর বিলুপ্তি। 17. ডালিটস ইস্যুজ ইনক্লুডিং অ্যাট্রোসিটিস পারপিট্রেটেড অন দ্যাম, তাদের উপর সংঘটিত নৃশংসতা সহ দলিত সমস্যা। 18. প্রবলেমস ফেসিড বাই ডেনোটিফাইড অ্যান্ড নোম্যাডিক ট্রাইবস, ডিনোটিফাইড এবং যাযাবর উপজাতিদের সমস্যা। 19. রাইটস অফ দি ডিজেবলড পারসনস, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার। 20. ইস্যুজ রিলেটেড টু রাইট টু হেলথ, স্বাস্থ্যের অধিকার সম্পর্কিত সমস্যা। 21. রাইটস অফ পারসনস অ্যাফেক্টেড বাই, দ্বারা প্রভাবিত ব্যক্তিদের অধিকার। 22. রিলিফ ওয়ার্ক ফর দি ভিকটিমস অফ 1999 ওড়িশা সাইক্লান, 1999 ওড়িশা ঘূর্ণিঝড়ের শিকারদের জন্য ত্রাণ কাজ। 23. মনিটরিং অফ রিলিফ মেজার্স আন্ডারটেকেন আফটার গুজরাট আর্থকুয়াক 2001, গুজরাট ভূমিকম্পের পর গৃহীত ত্রাণ ব্যবস্থার পর্যবেক্ষণ 2001। 24. ডিস্ট্রিক্ট কমপ্লেন্টস অথরিটি, জেলা অভিযোগ কর্তৃপক্ষ। 25. পপুলেশন পলিসি, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস, জনসংখ্যা নীতি, উন্নয়ন এবং মানবাধিকার। 26. রিভিউ অফ স্ট্যাটাস ইনক্লুডিং টেরোরিস্ট এবং ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট অ্যান্ড ড্রাফট প্রিভেনশন অফ টেরোরিজম বিল 2000, সন্ত্রাসী ও বিঘ্নকারী কার্যকলাপ আইন এবং খসড়া সন্ত্রাস প্রতিরোধ বিল 2000 সহ সংবিধিগুলির পর্যালোচনা। 27. প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন আরে অফ ইনসার্জেন্সি অ্যান্ড টেরোরিজম, বিদ্রোহ ও সন্ত্রাসের এলাকায় মানবাধিকার সুরক্ষা। 28. গাইডলাইন্স টু চেক মাইসইউজ অফ দি পাওয়ার অফ অ্যারেস্ট বাই দি পুলিশ, পুলিশ কর্তৃক গ্রেফতারের ক্ষমতার অপব্যবহার চেক করার নির্দেশিকা। 29. সেটিং আপ অফ হিউম্যান রাইটস সেলস ইন দি স্টেট সিটি পুলিশ হেডকোয়ার্টার্স, রাজ্য সিটি পুলিশ সদর দফতরে মানবাধিকার সেল স্থাপন। 30. স্টেপস টু চেক কাস্টোডিয়াল ডিটিএইচএস, ট্র্যাপ অ্যান্ড টর্চার, হেফাজতে মৃত্যু, ধর্ষণ এবং নির্যাতন চেক করার পদক্ষেপ। 31. অ্যাক্সেশন টু দি কনভেনশন অ্যাগেইনস্ট দি টর্চার, অ্যাডিশনাল প্রোটোকলস টু দি জেনেভা কনভেনশনস, নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনে যোগদান, জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল। 32. ডিসকাশন অন অ্যাডপশন অফ এ রিফিউজি ল ফর দি কান্ট্রি, দেশের জন্য একটি শরণার্থী আইন গ্রহণের বিষয়ে আলোচনা। 33. সিস্টেমিক রিফর্মস অফ পুলিশ, প্রিজনস অ্যান্ড আদার সেন্টার্স অফ ডিটেনশন, পুলিশ, কারাগার এবং অন্যান্য আটক কেন্দ্রগুলির পদ্ধতিগত সংস্কার। 34. রিভিউ অফ লস, ইমপ্লিমেন্টেশন অফ ট্রিয়েটিস অ্যান্ড দি ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস অন হিউম্যান রাইটস, আইনের পর্যালোচনা, চুক্তির বাস্তবায়ন এবং মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক উপকরণ। 35. প্রমোশন অফ হিউম্যান রাইটস লিটারেসি অ্যান্ড অ্যাওয়ারনেস ইন দি এডুকেশনাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থায় মানবাধিকারের সাক্ষরতা এবং সচেতনতা প্রচার। 36. হিউম্যান রাইটস ট্রেনিং ফর দি আর্মড ফোর্সেস অ্যান্ড পুলিশ, পাবলিক অথরিটিস অ্যান্ড সিভিল সোসাইটি, সশস্ত্র বাহিনী এবং পুলিশ, সরকারি কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের জন্য মানবাধিকার প্রশিক্ষণ। 37. অ্যাকশন রিসার্চ অন ট্রাফিকিং, পাচার সংক্রান্ত অ্যাকশন রিসার্চ। 38. রিসার্চ থ্রু অল নন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস অ্যান্ড এনজিওস অন ভ্যারিয়াস ইস্যুজ রিলেটিং টু হিউম্যান রাইটস, মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সুপরিচিত একাডেমিক প্রতিষ্ঠান এবং এনজিওর মাধ্যমে গবেষণা। 39. কনস্টিটিউশন উইথ এনজিওস অ্যান্ড এক্সপার্টস, স্পেশালিস্টস অন হিউম্যান রাইটস ইস্যুজ, মানবাধিকার বিষয়ক এনজিও এবং বিশেষজ্ঞদের সাথে সংবিধান। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।